আমরা কিন্তু এই তেলের দাম আমরা ভর্তুকি দিয়ে নিয়ন্ত্রণ করেছি, কিন্তু সিন্ডিকেটটা ভাঙতে সক্ষম হয়েছি। কিন্তু সিন্ডিকেট কি আদৌ ভেঙেছে? না, আমদানি সিন্ডিকেট যে ৩-৪টা কোম্পানির দিয়ে আপনি আনছেন তেল, এরকম কিছু না। কিন্তু আমরা যেটা সমস্যা হয়েছে আমি দেখলাম যে সমস্ত পাম্পওয়ালারা আমাদের ডিপোর থেকে তেল নিচ্ছে, তাদের মধ্যে যে হোর্ডিং করার, মজুত করার প্রবণতা, প্রায় ৮ লক্ষ লিটার তেল ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। তার চিন্তা করেন অনুদ্ধারকৃত কত তেল রয়েছে। গতকালকে একজন মোটরসাইকেলে তেল নিতে তিনি বলছেন যে আপনার যারা তেল দিচ্ছে তারাও ধীর গতিতে তেল দিচ্ছে, দাম বাড়বে বাড়বে, দাম বাড়বে বাড়বে, অতএব ওই ধীর গতিতে তেল দিচ্ছে। যে আমরা যদি এই 10টা-12 মিনিটে মানে রাত 10টা-12 মিনিটে তেল দাম বেড়ে গেল 15 টাকা, গড়ে 15% করে দাম দেখলাম, বা 15 থেকে 17% দাম বাড়ছে সব জিনিসের, তেল, অক্টেল, পেট্রোলের, সব ধরনের জ্বালানিতে, তাই না? এটা এই যে ওয়ার্ল্ড রিয়েলিটি, তেলের বাজারে যে রিয়েলিটি, এটা তো আমাদের দ্বারা সৃষ্ট না, তাই না? আমাদের এখন এই মজুতদারি যারা করতেছে অনৈতিক কাজগুলো, যে তেলটা জমিয়ে রাখছে দাম বাড়ার আশায়। আর একটা জিনিস দেখলাম যে তেলের দাম 15 থেকে 18% বাড়ছে, কিছু কিছু লোক অন্য অন্য পণ্যের দাম কোনো কারণ ছাড়াই 40 থেকে 42% বাড়িয়ে দেওয়ার একটা প্রবণতা রয়েছে। অর্থাৎ এখানে সরকারের ল এনফোর্সিং এজেন্সিস এবং অন্য অন্য যে সংস্থা আছে, ভোক্তা অধিকার পরিষদ, তারপরে আপনার যে ভ্রাম্যমাণ আদালতগুলো, এইগুলোকে প্রচুর অ্যাক্টিভলি কাজ করতে হবে। মানে এইটা আমরা এই সমস্যাটা ম্যানেজমেন্টের ঝামেলা, ম্যানেজমেন্টের ঝামেলা না, ম্যানেজমেন্ট তো মনে করেন আপনি সমন্বয়ের ঘাটতি আছে না, ওয়ার্কফোর্সের সমন্বয়ে কোনো ঘাটতি নেই, ওয়ার্কফোর্সের একটা ব্যাপার। কিন্তু আপনি প্রতিটা পাম্পে কি পুলিশ নিয়োগ দেওয়ার মতো পুলিশ আপনার আছে? প্রতিটা আর সেই ওই শস্যের মধ্যে যে ভূতের একটা বিষয় আছে। অতএব আমরা ভাই যেটা বলছে 60 দিনের একটা সরকারকে এত শহরে আমরা সরকারকে মূল্যায়ন করার মতো আসলে সময় পৌঁছাই, কিন্তু সরকারের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ চলে আসে। আরেকটা জিনিস দেখেন যে রোজা এবং ঈদে উনি আমার অনেক বড়, উনি বলুক স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত রোজা এবং ঈদে জিনিসপত্রের দাম বাড়বে না এরকম কোনো রোজা, গার্মেন্টসেও এবার বিদ্রোহ দেখিনি। ওটা বলছি, ওটাও আমি দেখি। আমি এইবার দেখলাম যে রোজা এবং ঈদে নিত্য পণ্য নিয়ে এত হইচই, মানে বাড়াবাড়ি, যে দাম বাড়িয়ে যাচ্ছে অমুক, এটা হয়েছে শুধুমাত্র আমরা সিন্ডিকেটটা ভাঙতে পেরেছি, যে আপনি একাই ওই আমদানি করবেন। আমাদের এই আমদানি নীতিতেও আমি দেখলাম কিছু সমস্যা আছে। ছোট ছোট ক্ষুদ্র উদ্যোক্তারা এরা আমদানি করতে পারে না। তখন এমন এমন নিয়ম এই এনবিআর ভাইরা করে, এমন এমন নিয়ম দেয় যে আমার যদি 2 লাখ টাকা থাকে আমি আমদানি করতে হবো না 1 লাখ টাকার পণ্য, সব 200 কোটি টাকা থাকলে আমি আমদানি করতে হবো। তাহলে মনোপলি তো ওইখানেই হয়ে যায়। এইসব আইনের এগুলো ভাঙার চেষ্টা করছেন আপনারা? না, এইসব আইনের কিছু সমস্যা আছে, এইসব আইন চেঞ্জ করা দরকার। এই ফিনান্সিয়াল ব্যবস্থাপনায় কিছু সমস্যা আছে, ব্যাংক ব্যবস্থাপনায় কিছু সমস্যা, এগুলো আমাদের দেশ থেকে জন্মান্তর থেকে চলে আসে। ব্যাংকিং যে অধ্যাদেশ আপনারা বাতিল করলেন, এই অধ্যাদেশের ফলে অলিগার্ক শ্রেণী আবারও বাতিল করা হয়নি, একটা নিয়ম ইন্ট্রোডিউস করা হয়েছে, বুঝছেন? বিরোধী জোট অভিযোগ করছে যে এর ফলে অলিগার্ক শ্রেণী আবারও পুনর্বাসিত হওয়ার একটি সুযোগ তৈরি হয়েছে। এটা এখন তো সেই অলিগার্কটাকে যারা আর কি এই ব্যাংক ডিফল্টার ছিল, তারা যদি ওই ব্যাংকের মালিকানাটা পায়, তখন এখন তো পায়নি, তো আইনের মধ্যে হয়তো আপনার পড়ে মনে হচ্ছে যে যে সমস্ত লোক আগে ব্যাংকের 7টা ব্যাংকে এক করা হলো না, 5টি ব্যাংক, 7টা ব্যাংক ছিল মনে হয়, ওই যে ইসলামী শরিয়ত সম্পত 7টি ব্যাংকে এক করে একটা ব্যাংক ইসলামী ব্যাংক, এখন আবার এটা স্প্লিট করা হচ্ছে এবং আগের মালিকদেরকে ওই ব্যাংকের ডাইরেক্টর হওয়ার সুযোগ থাকবে, এরকম একটা অধ্যাদেশ নিয়ে মূল আলোচনাটা। তা আমি ওই জিনিসটা ঠিকমতো পড়িনি যে কারা আসলে এই আগের মালিক কারা, তাদের কি মানে মালিকানা হতে কি কি ক্রাইটেরিয়া, এটা যখন জনসম্মুখে আসবে তখন বুঝতে পারবো যে আগের যারা ঋণ খেলাপি তারা পারবে কি পারবে না। পার্লামেন্টেও অনেক ঋণ খেলাপি রয়ে গেছে, আমরা নির্বাচনের আগে শুনেছি। এটা আমি এটা বলছি যে অবশ্যই যারা পার্লামেন্টের ঋণ খেলাপি তাদের ঋণগুলো ব্যাংকিং স্কিজুল অনুযায়ী বা ব্যাংকিং শোধ করা উচিত।